প্রিমিস, আমি আজকে অনেক খুশি। এর জন্য আমি তোমাকে এত বড় হোটেলে তোমার সহ নিয়ে আসলাম। আজকে রাত তোমার আজীবন মনে থাকবে। আমার মনে হয় না তুমি এই হোটেলে জীবনে আর কোনোদিন আসতে পারবা। প্রিমিস কোনো কিছুই বলে না তার কথা শুনে। সে চুপচাপ মাথা নাড়ায় এবং শান্তর কথার সাথে সহমত প্রকাশ করে। তাই শান্ত আর কথা না বাড়িয়ে সেখান থেকে কোয়েলকে নিয়ে চলে যায় একটা হোটেলের রুমের দিকে। কোয়েল অনেক লজ্জা পাচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। তারপরও সে শান্তর সাথে চলে যায় শুধুমাত্র তার সাথে সম্পর্কটা আরো মজবুত করার জন্য। সেখানে অমিত আর রশনি আরেকটা রুমে চলে যায়। শুধু প্রিমিস সেখানে একা দাঁড়িয়ে ছিল। আর তাকে দেখে হোটেলের স্টাফরা উল্টাপাল্টা একজন আরেকজনকে বলতে থাকে, ভাই দেখ কি একটা জামা পইরা এত দামি হোটেল আইসে পড়ছি। আমার মনে হয় ওই ছেলে মেয়েগুলো ড্রাইভার হইব। হয়তো রাত হয়ে গেছে, কোথাও থাকার জায়গা নাই, তাই মনে হয় দয়া মায়া কইরা এখানে একটা কম দামি রুম বুক করে দিছে। প্রিমিস যখন হোটেল স্টাফদের বিড়বিড় করতে দেখে সে বুঝতে পারে তারা তাকে নিয়ে হয়তো ঠাট্টা করছে, কিন্তু এতে তার বিন্দু পরিমাণও মাথা ব্যথা নেই। সে তো কোয়েল আর শান্তকে নিয়ে ভাবছে শান্ত কি কোয়েলকে ধোকা দিবে, নাকি সে ধোকা দেওয়ার আগেই কোয়েলকে সে সবকিছু খুলে বলবে। প্রিমিস এটাও ভাবছিল যে সে নিজে গিয়ে কোয়েলকে সব সত্যি বলে দিবে, যাতে তার ভবিষ্যতের জন্য ভালো হয়। শান্তর আসল পরিচয় দেরি হওয়ার আগেই কোয়েলের জানা উচিত। এই ছেলে আমার সাথে চলো, তোমাকে তোমার রুম দেখাইয়া দিব। তাড়াতাড়ি আসো, আমার আরো কাজ আছে। প্রিমিস যেই স্টাফদের সাথে যেতে নিবে ঠিক সেই সময় একজন লোক এসে হাজির হয়। আর তাকে দেখে সেখানকার সকল স্টাফরা একদম চুপ হয়ে যায় আর সবাই তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। প্রিমিস সেটা ভালো করেই খেয়াল করে। লোকটি যখন প্রিমিসকে দেখতে পায় একদম চমকে যায়। বাকি স্টাফরা যেমন সেই লোকটিকে দেখে অবাক হয়ে তাকিয়েছিল, ঠিক সেইভাবে লোকটি প্রিমিসকে দেখে অবাক হয়েছিল। লোকটি ছিল এই হোটেলের ম্যানেজার। আরে স্যার, আপনি এখানে কি করতেছেন? ও, ওয়াসিম না? কেমন আছেন আপনি? প্রিমিস লোকটিকে দেখে একটু চিনতে দেরি করে ফেললেও কিছুক্ষণ পর তাকে ভালো করেই চিনে ফেলে। বারেক মিয়ার সাথে প্রিমিসের যখন প্রথম দিন দেখা হয়েছিল সে সভায় এই ওয়াসিমও ছিল। প্রিমিস আশা করেননি যে এই হোটেলটিও তাদের কোম্পানির একটা অংশ হতে পারে। জি স্যার, আমি ওয়াসিম। আপনি আমাকে চিনতে পারছেন? আমি তো ভাবছি আপনি আমাকে চিনতেই পারবেন না। ওয়াসিম প্রিমিসকে ওই দিনই অনেক পছন্দ করেছিল তার ব্যবহার দেখে। ওয়াসিম জানে প্রিমিস একদম সাদাসিধা ভাবে জীবনযাপন করে। আর এইদিকে স্টাফগুলোও ম্যানেজার ওয়াসিমকে প্রিমিসের সাথে এমন নরম গলায় কথা আর প্রিমিসকে স্যার বলা দেখে অবাক হয়ে যায়। আচ্ছা, তোমরা কোন রুম ঠিক করছো স্যারের জন্য? স্যার, এই স্যারের জন্য আমাদের উপরে যে ফ্লোরটা আছে না, পাবলিক টয়লেটের পাশে যে ছোট্ট রুমটা আছে ওইটা বুক করছে। কি তোমার মাথা খারাপ নাকি? ওইটা আমাদের হোটেলের সবচেয়ে সস্তা একটা রুম, আর তোমরা স্যারের জন্য ওই রুম বুক করছো? প্রিমিস এই হোটেলের মালিক ছিল আর তার জন্য এই রুম বুক করা হয়েছে এটা শুনে ম্যানেজার ওয়াসিমের মাথা খারাপ হয়ে যায়। প্রিমিসের মতো লোক এই হোটেলে আসছে, এটা ওয়াসিমের জন্য অনেক কিছু। আরে ওয়াসিম, এটা উনাদের কোনো দোষ না। আসলে আমার বন্ধুরাই এই রুমটা বুক করছিল। স্যার, আপনার বন্ধু তো আসলে একটা কি আর বলুম। আচ্ছা, যাই হোক স্যার, আমি আপনার জন্য এই হোটেলের সবচেয়ে বড় এন্ড সবচেয়ে এক্সপেন্সিভ একটা রুম বুক করে দিতেছি। আরে কোনো সমস্যা নাই ওয়াসিম, আমি ওই রুমের মধ্যেই থাকতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে স্যার, আপনি যখন বলতেছেন আমি আর কি বলবো। কিন্তু স্যার, তাও আপনি চাইলে আমরা আপনার জন্য বেস্ট একটা দেওয়ার ট্রাই করব। আরে ঠিক আছে, কিছু হবে না, তুমি তোমার অন্য কাজ করো, আমি একটু রেস্ট নিতে চাই। আরে স্যার, কি বলেন? আপনি আমাদের হোটেলে প্রথমবার আসলেন, এইভাবে আপনাকে কিভাবে থাকতে দেই বলেন? এইগুলো বলে ম্যানেজার তার দুইজন স্টাফকে ইশারা করে দেয় প্রিমিসের খাতিরদারি করতে। প্রিমিস বুঝতে পারছিল তার জন্য স্পেশাল কিছু করতে চাচ্ছে, কিন্তু এইদিকে প্রিমিসের দেরি হয়ে যাচ্ছে, কারণ ওইদিকে কোয়েলের ব্যাপারটা সময় থাকতেই কোয়েলকে সবকিছু খুলে দিলে ভালো হবে সে মনে করছে। এরপর প্রিমিস যখন ঘড়িতে টাইম দেখে সে দেখে অলরেডি এখানে তার 40 মিনিট ওভার হয়ে গিয়েছে। তাই সে ভাবে এখন আর গিয়ে কি হবে। আর কোয়েলি বা আমার কথা কি শুনবে? ও তো আমাকে পাত্তাই দিবে না, উল্টা আমাকে অপমান করে দিবে। ও আমার আসল পরিচয় না জানা পর্যন্ত আমার কথা শোনা তো দূরের কথা, ও আমার দিকে তাকাবেই না। এরপর প্রেমে সে তার রুমের মধ্যে যায় আর চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের এত ধকল যাওয়ায় তার শরীর একদম ক্লান্ত ছিল আর সেই জন্য তার ঘুম পাচ্ছিল। ঘুমানোর আগে সে কয়েকবার রাধিকার কথা চিন্তা করছিল। আর যখন তার ঘুমে চোখ লেগে আসছিল ঠিক সেই সময় জোরে দরজা খোলার আওয়াজ আসছিল আর চিল্লাচিল্লি শোনা যাচ্ছিল।
কোয়েল প্লিজ তুমি এখানে কোনো সিন ট্রিট করো না, প্লিজ ভিতরে চলো এখন। আমাদের কি ওইভাবে চিল্লাচিল্লি করতে দেখলে ঝামেলা হয়ে যাবে, প্লিজ এইবার আমার কথাটা বোঝার ট্রাই করো। শান্ত কোয়েলকে হাত জোর করে এইগুলা বলছিল। কোয়েল তার কথা কোনোভাবেই শুনতে চায় না, আর তার কোনো চিন্তাই ছিল না যে কে তাকে দেখছে আর কে তাকে শুনছে। সে তো একদম রাগান্বিত হয়েছিল। শান্ত, তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা ধোঁকাবাজ। তোমার পরিবার আমাদেরকে হেল্প করে না, এটা তুমি আমাকে আগে কেন বলো নাই? কোয়েলের এখন মনে হচ্ছিল শান্তর কলার ধরে ওকে জানালা দিয়ে ফেলে দিতে, কিন্তু সে কোনোভাবে নিজেকে একটু কন্ট্রোলে রেখেছে। আরে কোয়েল, তোমার কোনো ভুল ধারণা হইতে পারে। আচ্ছা তুমি বলো, যদি আমার আব্বু তোমার এই সমস্যার সমাধান না করে থাকে তাহলে কি করবে? আমি ছাড়া এই কাজ আর কি করবে বলো? তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? শান্ত কোয়েলকে মানানোর জন্য চেষ্টা করতেছিল আর তাকে রুমে নিয়ে যাওয়ার জন্য বলছিল। আর এইদিকে প্রিমিস তাদের চিল্লাচিল্লির আওয়াজ কিছুটা রুম থেকে শুনছিল। এখন বেশি ভালোর সাথে চেষ্টা করো না, অ্যাটলিস্ট এখন সত্যতা স্বীকার করো। তুমি এটা অ্যাকসেপ্ট করো আর না করো, আমার সামনেতে সত্যতা এসেই পড়ছে। কোয়েলের কথা শুনে শান্তর শরীর দিয়ে ঘাম বের হতে শুরু করে, কিন্তু এমনিতেও শান্ত কোয়েলকে সব সত্যিটা বলে দিতে চেয়েছিল। কিন্তু সে জানতো কোয়েল তার সত্যটা জানলে কোয়েল তাকে ঘৃণা করা শুরু করবে। আরে কোয়েল, তুমি কেন শুধু শুধু আমার উপর মিথ্যা অপবাদ দিতেছ? এক তো আমি তোমার এত বড় সমস্যার সমাধান করে দিলাম, তার মধ্যে তুমি আমাকে এইগুলা বলতেছ? কে তোমাকে এইসব উল্টা পাল্টা জিনিস শিখাইতেছে? কে তোমার কান ভারী করতেছে? কোয়েল বিশ্বাস করতে পারছে না যে এই ছেলে এখনো সত্যিটা মানতে রাজি হচ্ছে না। এরপর কোয়েল তাকে বলে, এখন এই মাত্র আমার আব্বু ফোন দিছে। আমার আব্বুরে খান গ্রুপের আব্বাস খান, ফাহিম খানের বাবা বারবার ফোন দিতেছে। বারবার সে আমার আব্বুকে তার অফিসে যাইতে বলতেছে। সকালে আমরা ফাহিম খানের সাথে যা করছি সেটার জন্যই হয়তো। তোমার আব্বু খান গ্রুপের সাথে কথা বলছে? আমি তো আমার আব্বুকে বলে দিছিলাম যে আমি শান্তর সাথে আছি। এটা শুনে তো আব্বু ফ্রি হয়ে গেছিল, কিন্তু আমার আব্বুর ফোনে বারবার ফোন বাজতেছিল। তাই আমার আব্বু তোমার আব্বুর অফিসে গিয়ে সব খুলে বলছে। কিন্তু তোমার আব্বু আমার আব্বুকে সরাসরি বলে দিছে এই সমস্যা তারা সমাধান করে নাই এবং এখনো কোনো হেল্প করতে পারবে না। কোয়েল এইগুলা বলতে বলতে হাঁপিয়ে যায় আর শান্তর প্রতি তার রাগ আরো বাড়তে থাকে। সে কোনোভাবেই ভাবতে পারেনি এমন কিছু হতে পারে। তুমি আমার সাথে দিনের পর দিন মিথ্যা বলে আসছো, তুমি এক নাম্বার ধোঁকাবাজ। শান্তর সকল মিথ্যা কথা বাটপারি কোয়েলের সামনে ক্লিয়ার হয়ে যায়। শান্ত অনেক চেষ্টা করে কোয়েলকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল, আর তার বন্ধুদের ও তাদের জন্য হোটেলের পিছনে এত টাকাও নষ্ট করলো। কিন্তু ঠিক পারফেক্ট টাইমে কোয়েলের বাবার ফোন এসে সবকিছু নষ্ট করে দিল। তোমার আব্বু আমার আব্বুর সাথে দেখা করতে গেছিল? শান্ত গাধার মতো একটা প্রশ্ন করে। কোয়েল তাকে প্রথম এইসব কাহিনী বলে দিছে, কিন্তু তার মনে হয় কোয়েলের কথা বিশ্বাসই হচ্ছিল না। তার নিজের পর্দা ফাঁস হওয়ায় ভিতর থেকে চোর ফিল হচ্ছিল। কোয়েল, তুমি আমার কথাটা শোনো, একটুখানি বোঝার চেষ্টা করো প্লিজ। শান্ত এইটা বলে কোয়েলকে বোঝানোর জন্য তার কাছে যেতে চায়। সে কোয়েলকে কোনোভাবে শান্ত করতে চায়। তার সাথে সম্পর্ক টিকুক আর নাই টিকুক, এখন সে তার মাথা ঠান্ডা করাটাই তার প্রধান উদ্দেশ্য। সে কোয়েলকে রুমে নিয়ে যাওয়ার জন্য যখনই আগাবে তখন কোয়েল বলে, আমার সামনে আসার চেষ্টা করবো না, তুমি একটা ফালতু ছেলে। জানি না কেন আমি তোমার কথার উপর বিশ্বাস করছিলাম। কোয়েল এখন শান্তর চেহারাও এক সেকেন্ডের জন্য দেখতে চায় না। শান্তকে দেখেই তার ঘৃণা হচ্ছে। কি হবে এখন তার বন্ধুরা এইসব জানতে পারলে? শুধু কি তাই, ওইদিকে ফাহিম খানের সাথে যে ব্যবহার করেছে, ফাহিম খানের হাত থেকে এইবার কোয়েলকে কে বাঁচাবে? আর হোটেলের মধ্যে এত চিল্লাচিল্লি কাহিনী এখানেই বা কি হতে যাচ্ছে তা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন।